হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে কোরিয়ান একটি অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ক্রিসমাস ইন অগাস্ট। আর এটা এমন একটা মুভি, যে মুভি দেখলে মুভির যে নায়ক রয়েছে তার জন্য আপনার চোখে পানি চলে আসবে। যাই হোক, কথা না বাড়িয়ে মুভির মূল গল্পে চলে যাই। মুভির শুরুতে একটা ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখা যায়, যার নাম হচ্ছে জিম। এরপর আমরা দেখি জিম হসপিটালে যায়। এখানে একটা অসুস্থ বাচ্চাকে দেখে এবং তাকে হাসানোর চেষ্টা করে। তারপর জিম তার পুরনো স্কুলে যায়। এখানে সে একসময় পড়াশোনা করত এবং তার লাইফের সেরা সময়গুলো এখানে রয়েছে। এরপর সে একটা ঝুলন্ত বার দেখে, সেটার মধ্যে বাচ্চাদের মতো ঝুলতে শুরু করে। আর ছোটবেলায় সে এমনটি করত, কিন্তু সে খুব তাড়াতাড়ি খুব ক্লান্ত হয়ে পড়ে এবং বসে পড়ে। আর মনে করে সে যখন ছোট ছিল তখন সব বাচ্চারা বাড়ি যাওয়ার পরে সে একা একা মাঠে বসে তার মায়ের কথা মনে করত। আসলে জিমের মা ছোটবেলায় মারা গিয়েছে। তখন জিম বলে, আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর খুব শীঘ্রই আমিও হয়তো চলে যাব। এরপর আমরা দেখি জিম তার নিজের স্টুডিওতে যায়। আমরা জানতে পারি সে একজন ফটোগ্রাফার এবং তার একটি স্টুডিওর দোকান রয়েছে। তখন তার একটা কল আসে। ওখানে তাকে বলা হয় তার বন্ধুর বাবা মারা গিয়েছে। এর জন্য জিমকে ওখানে যেতে হয়। সেখান থেকে সে যখন স্টুডিওতে ফিরে, তখন সে দেখে একটা মেয়ে স্টুডিওতে তার জন্য অপেক্ষা করছে। আর মেয়েটার নাম হচ্ছে রিম, এবং নেগেটিভ থেকে সে কিছু ছবি প্রিন্ট করতে এসেছে। আর আজ থেকে 15-20 বছর আগে ডিজিটাল ক্যামেরা আবিষ্কার হবার আগে এরকম নেগেটিভ থেকে ছবি বের করা হতো। যাই হোক, সে জিমকে জিজ্ঞেস করে কতক্ষণ সময় লাগবে নেগেটিভ থেকে ছবি বের করতে। জিম বলে, আমি এখন ছবি প্রিন্ট করতে পারবো না, আপনি অন্য দিন আসুন বা পরে আসুন। কিন্তু রিম বলে এটা অনেক আর্জেন্ট। আর তারপর সে স্টুডিওর ভিতরে চলে আসে। এরপর বাধ্যতামূলক জিম নেগেটিভ রাখে। তখন রিম বলে এটা অনেক আর্জেন্ট, এই বলে সে বাইরে চলে আসে আর একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে। তারপর জিম ফটোর নেগেটিভগুলো দেখে, আর সে তাকিয়ে দেখে সেই মেয়েটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনেক সময় কেটে যাওয়ার পরে জিম বাইরে আসে, আর যেহেতু অনেক গরম ছিল এই জন্য জিম মেয়েটির জন্য একটা আইসক্রিম নিয়ে আসে এবং সে বলে, আজকের সকালটা আমার জন্য ভালো ছিল না, যার জন্য আজকে আমি কাজ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনার আর্জেন্ট ছবির জন্য আমাকে কাজ করতে হচ্ছে। তখন রিম জিজ্ঞেস করে ছবিগুলো কপি হতে আর কতক্ষণ সময় লাগবে। জিম বলে খুব বেশি সময় লাগবে না। পরের দিন সকালে জিম যখন নিজের স্কুটিতে পেট্রোল ভরছিল, তখন সে সামনে থামানো গাড়িতে রিমকে দেখে। সে রিমকে হাই বলে, তারপর নিজের স্টুডিওতে চলে আসে। এরপর মুভির সবচেয়ে মজার দৃশ্যটি দেখানো হয়, সেটা হচ্ছে হাই স্কুলের 7-এর কিছু বাচ্চারা এসেছে, যারা তাদের গ্রুপের যে ছবিটা রয়েছে সেই ছবি নিয়ে এসেছে, এবং এই ছবির মধ্যে একটা মেয়েকে তারা সবাই পছন্দ করে। তো বাচ্চারা এখানে এসেছে এই মেয়েটির ছবিটা আলাদা বড় করে নেওয়ার জন্য। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, যে মেয়েটাকে ওরা পছন্দ করে বা যার ছবি তারা বড় করতে এসেছে, সেই মেয়েটির সাথে তারা জীবনে কথা বলেছে না, মেয়েটি ওদের চিনে। তারপরও মেয়েটিকে নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন জিম গিয়ে তাদের ঝগড়া থামায়, আর রিনও তখন কাজে চলে এসেছে। জিমকে এমন করতে দেখে তার খুব হাসি পায়। তারপর জিমকে জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে? জিম তখন বলে, এই বয়সের ছেলেরা এরকম করবে, এটাই স্বাভাবিক। এরপর জিম সন্ধ্যায় যখন বাড়ি যাচ্ছে, তখন সে একটা মেয়েকে দেখে। আর এই মেয়েটি মূলত ছিল তার এক্স গার্লফ্রেন্ড, আর তার সাথে জিমের এঙ্গেজমেন্টও হয়েছিল। কোনো এক কারণে মেয়েটি জিমকে ছেড়ে চলে যায় এবং জিমকে অনেকটা ইগনোর করে চলে যায়। কিন্তু জিম আবার স্কুটি ঘুরিয়ে তার সাথে কথা বলতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এই শহরে কবে আসলে? তখন সে বলে, এই তো কয়েকদিন হবে এসেছি। তারপর জিম বলে, তুমি একদম বদলাওনি, তুমি আগেও যেমন ছিলে এখনও সেরকমই রয়েছ। কিন্তু আমরা মেয়েটিকে দেখে স্পষ্ট বুঝতে পারি মেয়েটি খুব একটা সুখী না, তার ভিতরে একটা উদাসীনতা রয়েছে। পরের দিন সকালে জিম যখন বাসে করে যাচ্ছে, তখন সে দেখে রাস্তায় রিম এক গাড়িওয়ালার সাথে ঝগড়া করছে। আর সে বুঝতে পারে রিম মূলত পার্কিং টিকিট বিক্রি করে, মানে কোনো গাড়ি যদি আবল তাবল হয় সেখানে সে ফাইন লাগায়। এই জন্য সে বারবার দোকানে আসে, যে গাড়িগুলো ফাইন করবে বা যে গাড়িগুলো অজায়গায় পার্কিং করে সেগুলো মূলত ছবি তুলে নিয়ে আসে, কারণ এগুলো হচ্ছে এভিডেন্স। এরপর জিম যখন তার স্টুডিওতে ছিল, তখন রিম আবার আসে, আর তার কাছে একটা ক্যামেরা ছিল। এটা সরকারি ক্যামেরা। সে বলে, তুমি কি এটা ঠিক করতে পারবে? জিম বলে, আমি এটা পারবো। তো এখানে আমরা দেখি রিম অনেক ক্লান্ত হয়ে আছে, এই জন্য সে সামনের সোফায় বসে পড়ে। তারপর তারা একে অন্যের সাথে কথা বলতে শুরু করে। রিম জিজ্ঞেস করে, তোমার বয়স কত? জিম বলে, আমার বয়স 40 থেকে 20-এর মধ্যে হবে। কিন্তু রিম তখন বলে, তুমি বিয়ে করনি কেন? তখন জিম বলে, আমার 2টো বাচ্চা আছে। মেয়েটি বলে, এমনটা তো হতে পারে না, তোমার পোশাক দেখে বোঝা যায় তুমি বিবাহিত নও। এই কথা শুনে জিমের অনেক হাসি পায় এবং তারা অনেক ভালো সময় স্পেন্ড করে।
আসলে জিম যখন রিমের সাথে কথা বলে তখন জিমের অনেক ভালো লাগে। আস্তে আস্তে দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়। আর শেষ সন্ধ্যায় জিমকে দেখি তার বাড়িতে তার বাবা, বোন এবং বোনের হাজব্যান্ডের সাথে ডিনার করছে। এটাই হচ্ছে জিমের পরিবার। জিমের মা নেই। জিমকে দেখে আমরা যা বুঝতে পারি, বাইরে থেকে সে হাসি খুশি থাকে, কিন্তু সবসময় একটা উদাসীনতা তার ভিতরও আছে। মানে কোনো একটা কিছু তার ভিতর অশান্তি দিচ্ছে। পরদিন সকালে আমরা দেখি জিম আবারও রিমকে দেখে এবং তার হাতে অনেকগুলো ডকুমেন্টসের বান্ডিল ছিল। জিম তার স্কুটি নিয়ে রিমের কাছে আসে আর বলে, কোথায় যাচ্ছ? রিম তখন বলে, ডিস্ট্রিক্ট অফিসে যাচ্ছে, বাংলাদেশে যাকে ডিসি অফিস বলে। জিম তখন তাকে স্কুটিতে লিফট দেয় আর জিজ্ঞেস করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? রিম বলে, বয়ফ্রেন্ড আমার একদম ভালো লাগে না। জিম তাকে লিফট দিয়ে নিজের দোকানে চলে আসে। সেখানে তার এক্স গার্লফ্রেন্ড আসে। তারা দুজনে একসাথে অনেক কথা বলা শুরু করে এবং তার এক্স গার্লফ্রেন্ড বলে তার হাজব্যান্ড অনেক বেশি মদ খায়, গালিগালাজ করে। এরপর তারা দুজনে তাদের পুরনো দিনের প্রেমের কথাগুলো মনে করে। তারপর জিমকে জিজ্ঞেস করে, তুমি এখনও বিয়ে করনি কেন? জিম মজা করে বলে, আমি তোমার অপেক্ষায় ছিলাম। তখন তার এক্স গার্লফ্রেন্ড বলে, শুনেছি তোমার শরীর নাকি অনেক খারাপ। এই কথায় জিম হাসে। সে বলে, এরকম কিছু না, আমি ঠিক আছি। তারপর আমরা জিমকে বাসে যেতে দেখি, যে অন্য মনস্ক উদাসীন হয়ে রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডে জিমের কণ্ঠে দেখানো হয় সময়ের সাথে সাথে প্রেমও মুছে যায়। এক সময় ছিল যখন আমরা দুজন বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, বোরিং ফিল করতাম না। কিন্তু আজকে কিছুক্ষণ আগে যখন কথা বললাম তখন আমরা একসাথে ভালো করে বসতেও পারিনি, এমনকি কোনো ফিলও নেই। তাছাড়া ওর এক্স গার্লফ্রেন্ডের যে ছবিটা তার স্টুডিওতে তুলে আগেই রেখেছিল, সেটাও সে ভুলতে চলেছে। যাই হোক, এখান থেকে আমরা জিমকে দেখি সোজা হসপিটালে যায়। তার মানে জিম আসলেই অসুস্থ। হসপিটাল থেকে এসে সন্ধ্যায় বন্ধুর সাথে দেখা করে। সে হচ্ছে একজন মার্শাল আর্ট ট্রেনার আর তারা দুজনে অনেক মদ্যপান করে। তারপর বাইরে বের হয়ে আসে। তখন জিম তার বন্ধুকে বলে, আমি আরও মদ খাবো। কিন্তু তার বন্ধু না করে বলে, তুই এমনিই অনেক খেয়েছিস। তবে জিম অনেক জিদ করে এবং তাকে রাজি করানোর অনেক চেষ্টা করে। আর তখন তার বন্ধু জিজ্ঞেস করে, আচ্ছা তুই যে আরও মদ খাবি, আমি কেন তোকে খাওয়াবো? জিম বলে, তুই আমাকে মদ খাওয়াবি এর জন্য, আবার কারণটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। এই কথা শুনে জিমের বন্ধুর অনেক রাগ হয় এবং সে জিমকে ধাক্কা দিয়ে বলে, তুই এই ধরনের কথা আর কখনো বলবি না, আমি তোকে মদ খাওয়াচ্ছি, চল। এরপর তারা হাসতে গাইতে আরেক বারের দিকে যায়। তখন মাতাল জিমের কণ্ঠে আমরা শুনি, ফাইনালি আমি আমার সত্যিটা নিয়ে মজা করতে শিখে গেছি। মানে ও যে মারা যাবে, যে কথাটা কাউকে বলতে পারে না, আজকে মদ খেয়ে মাতাল হয়ে সেই কথাটা বলতেও লজ্জা পাচ্ছে না, এটা নিয়ে আরও মজা করতে শিখে গেছে। তবে এর সাথে জিম আরও বলে, আমি জানি না আমার বন্ধুর সাথে এরকম মজা করার পরে আর কতদিন বাকি রয়েছে। আর একটু পরে আমরা দেখি জিম আর তার বন্ধুকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। এর কারণ হচ্ছে ওরা অনেক বেশি ড্রিঙ্কস করেছে। জিম নিজের উপর পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মদ খেয়ে সে চিৎকার চেঁচামেচি করছে, অন্যরকম হয়ে গিয়েছে। মানে সে এতদিন ধরে যে অনুভূতিগুলো নিজের ভিতর চেপে রেখেছিল, যে দুঃখগুলো চেপে রেখেছিল, যা শেয়ার করতে পারছিল না, সেগুলো আজকে বোমের মতো বের হয়ে এসেছে এবং সে জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে। তখন তার বন্ধু জোর করে শান্ত করায়। পরের দিন সকালে তার বন্ধু কল করে জিজ্ঞেস করে, তুই কি ঠিক আছিস? তখন জিম বলে, গত রাতের কোনো কথাই আমার মনে নেই। অন্যদিকে আমাদের দেখানো হয় জিম আর রিমের বন্ধুত্ব আস্তে আস্তে বেড়েই চলেছে। রিম বারবার স্টুডিওতে আসে, তারা একসাথে কফি খায়, সোডা পান করে। এরই মধ্যে জিম রিমের কয়েকটি ছবি তোলে। আর রিম চলে যাওয়ার পরে স্টুডিওতে একটা ফ্যামিলি আসে এবং তারা পুরো ফ্যামিলির একটা ছবি তোলে। আর এখানে তাদের সবচেয়ে যে বয়স্ক মহিলা ছিল তাকে একা একটা ছবি তুলতে বলে, যাতে করে সে মারা যাওয়ার পর তার ছবিটা দেয়ালে টানাতে পারে। তো এরপর জিম সন্ধ্যায় বসে বাইরে বৃষ্টি পড়া দেখছে। তখন সেই মহিলা যার একা ছবি তোলা হয়েছিল সে জিমের স্টুডিওতে আবার আসে এবং জিমকে বলে, তুমি আমার যেই ছবিটা তুলেছিলে সেটা এতটাও ভালো ছিল না, কিন্তু আমি চাই আমার মরার পর যে ছবিটা থাকবে সেটাতে আমাকে অনেক সুন্দর দেখাবে। আমি চাই আমার ছবিটা আবার নতুন করে তুলো। তখন জিম বলে, হ্যাঁ অবশ্যই তুলতে পারবো। বয়স্ক মহিলাটি বলে, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। তখন জিম বলে, এটার জন্য আমি কোনো টাকা চার্জ করব না। তারপর সে অনেক সুন্দর একটা ছবি তাকে তুলে দেয়। পরের দিন জিম তার সেই বন্ধুর সাথে দেখা করে যার সাথে সে ছোটবেলা একসাথে পড়ত এবং আরও অনেক বন্ধুরা এসেছে। সবাই একসাথে অনেক ভালো সময় কাটায়। যদিও জিম জানে তার জীবনের শেষ অনেক তাড়াতাড়ি হতে চলেছে, কিন্তু তার কাছে যতটুকু সময় রয়েছে সেটা সে উপভোগ করতে চায়। মানে খুব শীঘ্রই সে মারা যাবে, এজন্য দুঃখে নিজেকে একটা রুমে
রুমে বন্দি রাখতে চায় না, যেসব কাজ তাকে খুশি রাখবে সেগুলো করতে চায়। এরপর আমরা দেখি তার বাবাকে টিভির রিমোট কন্ট্রোল করা শেখায়, যা তার বাবা পারত না, কিন্তু আমরা দেখি তার বাবা এটা শিখতে পারে না। এজন্য সে একটা কাগজে স্টেপ বাই স্টেপ কিভাবে রিমোট চালাতে হয় তা লিখে যায়, যাতে সে যখন না থাকবে তার বাবা এটা চালাতে পারে। অন্যদিকে রিম আর জিমের বন্ধুত্ব আগের চেয়ে অনেক গভীর হয়ে গিয়েছে। তারা স্টুডিওতে একসাথে খাবার খায় এবং পরের দিন তারা রাইডে যাওয়ার প্ল্যান করে। রাইডে গিয়ে তারা দুজন অনেক এনজয় করে। তারপর তারা জিমের স্কুলে যায়, সেখানে রিম আর জিম দুজনেই দৌড়ায়। তাদের বন্ধুত্ব কোথাও না কোথাও আস্তে আস্তে প্রেমের দিকে যাচ্ছে। রাতে এরা দুজন যখন বাড়ি ফিরে যাচ্ছে, তখন জিম রিমকে সেই গল্প শোনায় যখন সে মিলিটারিতে ছিল তখন হয়েছিল। এখানে জিম বলে তার জুনিয়রের সাথে তাঁবুতে ছিল, তখন তারা একটা গন্ধ পায়। তারা একজন আরেকজনকে সন্দেহের চোখে দেখে। একটু পর খোঁজ নিয়ে দেখে গন্ধটা একটা ডেড বডি থেকে আসছিল, মানে তাদের আশেপাশে একটা মৃত ডেড বডি ছিল। এই কথা শুনে রিম কিছুটা ভয় পেয়ে যায়। তারপর সে জিমকে বলে, আজকের পর থেকে আমি আর কখনো এই রাস্তা দিয়ে একা যেতে পারবো না। হাঁটতে হাঁটতে সে জিমের হাত ধরে। পরের দিন সকালে জিমকে তার স্টুডিওতে দেখা যায়, যেখানে তার যে ফটো তোলার মেশিন রয়েছে বা প্রিন্ট করার মেশিন রয়েছে সেগুলোর ছবি ক্লিক করে এবং এর সাথে টিউটোরিয়াল নোট বানায়, যাতে খুব সহজে মেশিনটা অপারেট করতে পারে। আর এটাও তার বাবার জন্য করছে। যেভাবে তার বাবাকে টিভির রিমোট চালানো শিখিয়েছে সেভাবে নোট বানাচ্ছে, যাতে সে মারা যাওয়ার পরে তার বাবা এই স্টুডিওটা চালাতে পারে। এরপর যখন জিম বাড়িতে যায়, জিমের বাবা দেখে জিমের শরীর ভালো নেই। আর অন্যদিকে রিমকে দেখা যায় যে জিমের প্রেমে মত্ত হয়ে রয়েছে, মানে জিমের প্রত্যেকটা কথা সে মনে করে। সে মন থেকে গ্রহণ করে নিয়েছে যে সে জিমকে ভালোবেসে ফেলেছে। কিন্তু পরের দিন সে জানতে পারে সামনের 2 সপ্তাহের মধ্যে তাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ তার ট্রান্সফার হয়ে গিয়েছে। এই কথা বলার জন্য জিমের স্টুডিওতে যায়, কিন্তু গিয়ে দেখে স্টুডিও বন্ধ হয়ে গিয়েছে। যদিও সে অনেক সময় অপেক্ষা করে, কিন্তু জিম সেখানে আসে না। আসলে মেয়েটি তো জানে না জিম অসুস্থ হয়ে হসপিটালে রয়েছে। সেই রাতে বাসায় যাওয়ার পর সে জিমের জন্য একটা চিঠি লেখে আর সেই চিঠিটা স্টুডিওর ভেতর ঢুকিয়ে রাখে। পরের দিনও জিম স্টুডিওতে আসে না। অনেক সময় রিম সেখানে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে, কিন্তু সে জানে না জিম কেন স্টুডিওতে আসছে না, আর জিমের বাড়িও চিনে না। সে জিমের জন্য আরও চিঠি লেখে আর স্টুডিওর ভিতরে রেখে যায়, কিন্তু এরপরও চিঠির কোনো উত্তর আসে না। এরপর আমরা দেখি রিম যখন সন্ধ্যায় বন্ধুদের সাথে ক্লাবে ছিল, সবাই মজা করছিল, কিন্তু এত মজার মধ্যেও রিমের ভালো লাগছিল না। সে যখন ওয়াশরুমে আসে তখন তার চোখে পানি চলে আসে জিমের জন্য, কারণ কয়েকদিন ধরে সে তাকে দেখছে না। তারপর সে আবারও স্টুডিওতে আসে এবং দেখে স্টুডিও এখনও বন্ধ রয়েছে। রাগে দুঃখে সে স্টুডিওর কাজ ভেঙে ফেলে, কারণ কালকে সে এখান থেকে চলে যাবে আর সে চাচ্ছিল ট্রান্সফার হওয়ার আগে জিমের সাথে যেন শেষ একবার দেখা হয়, কিন্তু গত 14 দিনে একবারও দেখা পায়নি। যাই হোক, আমরা দেখি জিম হসপিটাল থেকে ছাড়া পেয়ে স্টুডিওতে এসেছে এবং এসে দেখে স্টুডিওর কাজ ভাঙা, আর ভিতরে যখন যায় তখন রিমের অনেকগুলো চিঠি পায়। তখন সে জানতে পারে রিমের এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে। তারপর সে রিমের বন্ধুর কাছে যায় আর রিমের অ্যাড্রেস জিজ্ঞেস করে। জিম সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে রিমের ট্রান্সফার হয়েছে। ওই জায়গার একটা কফি হাউসে বসে জিম রিমকে দেখতে থাকে। জিম দেখে রিমের নতুন দুনিয়াতে নতুন জীবনকে গ্রহণ করে ফেলেছে। সে তার কাজে মন দিয়েছে। তার মধ্যে জিমকে না দেখা সেই চিন্তা বা ক্লান্তি এটা নেই। মানে জিম বুঝতে পারে রিম পুরোপুরি ঠিক আছে। ঠিক যেমন জিম তার এক্স গার্লফ্রেন্ডকে ভুলে গিয়েছে, রিমও সেভাবে নতুন পরিবেশে ঠিক হয়ে গিয়েছে। এই জন্য জিম আর প্রয়োজন মনে করে না তার সাথে দেখা করার, কারণ জিম জানে সে বেশি দিন বাঁচবে না, বা এই বিষয়টা তাকে আটকে দিচ্ছে। যাই হোক, সে রিমের সাথে দেখা না করেই স্টুডিওতে ফিরে আসে আর সে পুরনো অ্যালবাম বের করে। এখানে তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সকল ছবি ছিল। সে অ্যালবামের ছবিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখে আর জীবনের কিছু মধুর স্মৃতির কথা মনে করে। তারপর জিম ওই বুড়ো মহিলার মতো শেষ একটা ছবি নিতে চায়, যাতে সে মরার পরে তার ছবিটা বাড়িতে টানানো থাকে, বা এটা তার অ্যালবামের শেষ ছবি হবে। শেষ ছবিতে আমরা দেখি জিমের চেহারায় কোনো অবসাদ ছিল না, কারণ সে জীবনের সত্যটা গ্রহণ করে নিয়েছে। যখন সে ওই ছবিটা তোলে তখনই আমরা দেখি ছবিটা ফ্রেম হয়ে গিয়েছে। তার মানে সত্যি জিম মারা গিয়েছে। আর সে যেমনটা চাইতো তার বাবা স্টুডিওটা চালাবে, ঠিক তেমনটাই হয়। তার বাবাকে স্টুডিও থেকে বের হতে দেখি। তার বাবা যখন চলে যায় তখন স্টুডিওতে রিম আসে অনেক মাস পর। রিম বাইরে থেকে দেখে তার ছবিটা অনেক বড় করে টানানো হয়েছে এবং তার ছবিটা স্টুডিওর ফন্ট গ্লাসে লাগানো হয়েছে। এটা দেখে রিম অনেক খুশি হয়। তখন সে ভাবে পরে এসে জিমের সাথে দেখা করবে। তখন আমরা দেখি জিম একটা চিঠি রিমের জন্য লিখেছিল, যেটা রিম আসলে তার বাবা রিমের হাতে দিবে। সেই চিঠিতে জিমের কণ্ঠে শুনতে পাই যে, আমি সবসময় জানতাম ভালোবাসার অনুভূতি একসময় নষ্ট হয়ে যায়, যেভাবে পুরনো ছবিগুলো একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু তুমি আমার একসময় মনে ছিলে। হয়তোবা কখনো বলিনি, তুমি সবসময় আমার মনে থাকবে, যেভাবে তুমি আমার শেষ সময় ছিলে।
থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। আর শেষে আমাদের জিমের স্টুডিও দেখানো হয়, যেখানে আমরা দেখি স্টুডিওর সামনে দিয়ে লোক আসছে যাচ্ছে। সবকিছুই সেখানে ছিল, মাত্র একজনই মিসিং ছিল, সেটা হচ্ছে জিম। হয়তো এই মেয়েটি আবার আসবে, কিন্তু জিমকে পাবে না, তার বাবার কাছ থেকে চিঠি পাবে। চিঠি পেয়ে মেয়েটির কী রিয়াকশন হবে তা আমাদের দেখানো হয়নি। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।